বাংলাদেশের রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে হবে। গত কদিন ধরে এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু হয়ে পরে মূলধারার গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এ আলাপ ছিল যে সরকার বিশেষভাবে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। এই খবরটি জানবার পর এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি পদে বিশ্বস্ত একজন কাউকে রাখবার কথা ভাবছেন। এমনকি ডেইলি স্টার যেই সংবাদে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে গিয়ে ফোনে কথা বলেছেন শেখ হাসিনার সঙ্গে, এমন খবর প্রকাশ করলো, সেখানে তারা বলেছে যে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তাদেরকে বলেছেন যে ফোন কলটাই শুধু নয়, শেখ হাসিনার দেশ ফেরার ঘোষণা এক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে। বাংলাদেশের যে আইন সংবিধান সেই অনুযায়ী প্রায়শই রাষ্ট্রপতিকে মূলত একটা আনুষ্ঠানিক পদাধিকারী হিসেবে চিহ্নিত করা হয়, কিন্তু রাষ্ট্রের নানা সংকটকালে দেখা যায় রাষ্ট্রপতি পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কি কি আইনি ক্ষেত্রে বা সংবিধানের কি কি ক্ষমতা যাতে বিশ্বস্ত রাষ্ট্রপতি সংরক্ষণ করতে পারেন কিংবা অবিশ্বস্ত রাষ্ট্রপতি অপব্যবহার করতে না পারেন, কি কারণে এখন শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করে থাকতে হতে পারে, সেসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ। মনজিল মোরশেদ, আপনাকে স্বাগত জানাই। অ্যাডভোকেট মনজিল মোরশেদ, প্রথম প্রশ্নই, অনেকেই বলছেন শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বলেই এই সময়ে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপি সরকার সরিয়ে দিল এবং এর ফলে বিএনপি সরকারের জন্য একটা নিরাপদ পরিস্থিতি সৃষ্টি হলো। মানে রাষ্ট্রপতির পদটাকে তো সাধারণভাবে একটা আনুষ্ঠানিক পদ বলা হয়, কি এমন ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারতেন বা একা একা রাষ্ট্রপতি কি বা করতে পারেন? সাধারণভাবে জরুরি অবস্থা জারি টারি যা করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতিরা সবসময় সাথে তাদের সেনাবাহিনী বা মানে শক্তিশালী পক্ষটা ছিল। তো তাহলে কি মানে নিরাপদ হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়ে? একা একা তিনি কি বা করতে পারতেন? সংবিধান কি বলে, আইন কি বলে? ধন্যবাদ আপনাকে। শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া হয়েছে একাডেমিক্যালি, এ কথাটাও আসবে না, কারণ শাহাবুদ্দিন সাহেব উনি রিজাইন করেছেন। এখন হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে বলতে পারেন আলোচনা হয়েছে কিনা, তারা চেয়েছেন কিনা, সেটা অন্য বিষয়। প্রথমত হলো আমি এইভাবে দেখি, সেটা হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের চলে যাওয়াটা কি আনএক্সপেক্টেড কিনা, অনাকাঙ্ক্ষিত কিনা, এই বিষয়টা আপনাকে দেখতে হবে। দেখুন, যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব তো বিএনপির কোনো সমর্থক বা দলীয় কর্মকাণ্ডে ছিলেন না, উনি ছিলেন আওয়ামী লীগের একদম মুক্তিযোদ্ধা হিসেবে শুরু করে একদম ইনস্ট্যান্ট আউট সবকিছু হলো আওয়ামী লীগের সমর্থক। যে আওয়ামী লীগের সমর্থক একজন রাষ্ট্রপতি, তাকে কি বিএনপি দীর্ঘদিন রাখার কোনো সুযোগ আছে কিনা, এটা কিন্তু একটা বড় আলোচনা। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে নির্বাচনের পরে কেন সরালেন না, এই প্রশ্নটাই আসতে পারে। কারণ হলো আপনি জানেন যে নির্বাচনের পরে সরকার যে স্টেবল হওয়ার জন্য দেশে 18 মাস ছিল একটা অকার্যকর রাষ্ট্র, এবং সেখান থেকে একটা নির্বাচন আসছে, নির্বাচন নিয়ে বিরোধী দল, বর্তমান বিরোধী দলরা একটা আপত্তি তুলে ফেলছে যে নির্বাচনে জালিয়াতি হয়েছে এবং আপনার এই নির্বাচন সঠিক হয় নাই। এরকম একটা পরিস্থিতিতে মোটামুটি সরকার হঠাৎ করে রাষ্ট্রপতিকে চলে যাওয়ার বিষয়টা উত্থাপন করাটা অতটা যৌক্তিক ছিল না, কারণ একটা স্টেবল সিচুয়েশন আসতে হবে, পার্লামেন্ট সিটিং হতে হবে, সবকিছু, স্পিকার নির্বাচিত হতে হবে। কারণ আপনি জানেন যে রাষ্ট্রপতি পদত্যাগ করলে দায়িত্বটা নিতে হয় স্পিকারকে, ওই রকম স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত সেইটা সুযোগ ছিল না। কারণ আপনি জানেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি রাষ্ট্রপতি পদত্যাগ করতো তাহলে একটা ক্রাইসিস হতো, কারণ স্পিকার কিন্তু দেশে একজন ছিলেন, ডেপুটি স্পিকার জেলখানায়, আর স্পিকারের কোনো খবর ছিল না, কোথায় ছিল না না ছিল, তখন কিন্তু এই ক্রাইসিস হতো। যে এখন সেই ক্রাইসিস সবকিছু এই 5 মাস পরে বিএনপির পক্ষ থেকে যখন তারা একটা স্টেবল সিচুয়েশন নিয়ে এসছে এবং তখনই এই বিষয়টা ঘটেছে। হ্যাঁ, এটা আলোচনা করলে আপনার যার যার দৃষ্টিভঙ্গি থেকে অনেক আলোচনা করা যায়, অনেক থিসিস লেখা যায়, কিন্তু আপনি জানেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবই একটি মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে উনি বলেছেন যে আমি এই পদে বিএনপি নির্বাচন হওয়ার পরে আর থাকতে চাই না, কারণ ওটা ছিল ওনার জন্য একটা এমব্রাসিং সিচুয়েশন। উনি যে রাষ্ট্রপতিকে যে সমস্ত বক্তব্য লিখে দেওয়া হয় অ্যাজ পার দ্য প্রভিশন অফ দ্য ল, ওনাকে পার্লামেন্টে সেটা পড়তে হয়, এবং উনি যেটা পড়েন উনি কি সেটা অন্তর থেকে নিতে পারেন কিনা, এই সমস্ত অনেক প্রশ্ন জড়িত আছে। অর্থাৎ আলটিমেটলি উনি যে কথাটা বলেছেন নির্বাচনের পরে উনি সরে যেতে চান, এবং সেটা ওনার ইচ্ছার উপরে না, উনি ইচ্ছা করলে আমি চলে যেতে পারবেন, ওই সিচুয়েশনও নাই। এটা সরকারকেও চাইতে হবে, সেনাবাহিনীর চাইতে হবে, কারণ আপনি জানেন যে আর্মি চিফের একটা বড় রোল আছে, ওনাকে যখন রক্ষা করা হয়েছিল তখন একটা বড় রোল ছিল। কাজে সবকিছু ব্যাটে বলে মেলার পরেই কিন্তু ওনার চলে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়। আমি মনে করি যে ব্যাটে বলে এখন মিলেছে,
এই কারণে এটা হয়েছে। হ্যাঁ, এখন আলোচনা একটা এসছে, মে মাসে উনি লন্ডনে গিয়েছিলেন, সেই ব্যাপারে একটা কথা এসছে। ডেইলি স্টার মতো একটা রিপোর্টে ওখানে বলছে ডিফারেন্ট সোর্স। ডেইলি স্টার কিন্তু যখন রিপোর্ট করে স্পেসিফিক কিন্তু একটা রেফারেন্স দিতে হয়, কারণ আপনারা ওই দেখবেন ওই যে রেফারেন্স আছে, আমার ধারণা এই রেফারেন্স গুলো ওই বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন বাংলাদেশের যে একটা পত্রিকা আছে, তারা গোয়েন্দা সংস্থার রিপোর্ট দিয়ে ফার্স্ট ফার্স্ট পেজে রেড লাইনের নিউজ করে ফেলে। গোয়েন্দা সংস্থার রিপোর্টে অমুকটা পাওয়া গেছে, এই হচ্ছে। আসলে এগুলো সব ভুয়া নিউজ। এখন ওই রেফারেন্সে যদি লিখে থাকেন সেটা হতে পারে। কারণ আমি মনে করি যে যদি এটা মে মাসের ঘটনা, সরকার যদি এটা দেখতেন যে সরকারের তাদের প্রেসিডেন্ট নির্বাচন বর্তমানে যিনি দায়িত্বে আছেন তিনি শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন, তাহলে ওই ওই কথোপকথনটা আমরা এতদিনে ফেসবুকে পেয়ে যেতাম। কারণ এইটা তো সরকারের গোয়েন্দা বিভাগ তো আছে সাথে, প্লাস হলো সরকার ইমিডিয়েটলি রিয়াক্ট করতো। কারণ আপনি জানেন মে মাসের শেষে কিন্তু সরকারের কোনো ক্রাইসিস ছিল না, তাই না? এখন যে কথাই বলা হোক, হয়তো বিভিন্ন কারণেই এগুলা প্রচলিত, যেমন শাহাবুদ্দিন সাহেব নিজে চলে যাচ্ছেন, এই কথাটা বললেও সেটাও তো ধরেন সরকারের জন্য একটু ডিসক্রেডিট, তাই না? এটা কাউন্টার দেওয়ার জন্য ওই আরেকটা প্রশ্ন যদি উত্থাপন করা হয়, উনি ওইখানে কথা বলছেন, তাহলে একটা যুক্তি দাঁড়িয়ে যায়। কাজে এটা যুক্তি, পাল্টা যুক্তি অনেক কিছুই থাকতে পারে। আমার ব্যক্তিগত বিশ্বাস, শাহাবুদ্দিন সাহেব যেহেতু একটি দলীয় মানে এক ধরনের চিন্তা চেতনার লোক, ওনার পক্ষে এইখানে থাকাটা, আর উনি নিজেই এটা অ্যালাউ করতে পারছিলেন না, মানে ওনার নিজের অন্তরে এটা উনি অ্যাকসেপ্ট করতে পারছেন না। উনি সুযোগ খুঁজছিলেন, এবং সরকারও নিশ্চয়ই, সরকারও তো চায় তাদের দলীয় একজন, তাদের সমর্থনের একজন রাষ্ট্রপতি থাকবে 5 বছর। এটা কে না চায় বলেন? আর সেটি তো সবাই চায়। এবং সেইটাও সরকার যাতে এইরকম কোনো দুর্নামে না পড়ে, যেরকম সরকার ক্ষমতায় আসার পরেই ওনাকে সরিয়ে দিচ্ছেন, এইটাও যাতে না হয়। আবার সরানোর তো কোনো প্রশ্ন নাই। তার শাহাবুদ্দিন সাহেব স্পিকার যে বক্তব্য দিয়েছেন আপনি দেখেছেন, শাহাবুদ্দিন সাহেব তো সরকারের একজন সমর্থক, এটাই ওনার বক্তব্য এসছে। উনি যা যা করেছেন, এবং ওনার ওনার রেজিগনেশন লেটার আমি যেটা কপি পেয়েছি, ওখানে বলা আছে যে এই সাংবিধানিক প্রক্রিয়ার জন্য উনি সবকিছুতে সহযোগিতা করেছেন। কাজে এখানে সরকারের দল এবং রাষ্ট্রপতির মধ্যে কোনো মনোমালিন্য, কোনো বিরোধিতা, কোনো কিছু হয়েছে এটা আমার দৃষ্টিতে আসেনি। এবং সেই কারণে আমি মনে করি যে ব্যাটে বলে মেলার কারণে দুই পক্ষেরই ইচ্ছাটা বাস্তবায়িত হয়েছে এই পদত্যাগের মাধ্যমে। আহ, এখন বলা হচ্ছে, অনেকেই দাবি করছেন, নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির প্রধান, তিনি তো জনসভায় দাঁড়িয়ে বলেছেন শুধু পদত্যাগ করলে হবে না, গ্রেফতার করতে হবে। ইনকিলাব মঞ্চ থেকে দাবি উঠেছে এবং জানা যাচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যা মামলার সঙ্গে আহ, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জড়িত হয়ে পড়তে পারেন, তাকে সে মামলায় অভিযুক্ত করা হতে পারে। এস আলম বিষয়ে, যে এস আলমের সঙ্গে তার ঘনিষ্ঠতা, সে বিষয়ে নানা রকম তদন্ত প্রতিবেদন আছে হাতে দুর্নীতি দমন কমিশনের এবং নানা পক্ষের, সে খবর বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে উঠছে। প্রথম আলো গত কদিন ধরেই লিখছে এস আলমের সাথে ঘনিষ্ঠতার কথা। মানব জমিন আজ এই রিপোর্ট করেছে যে ইসলামী ব্যাংকে এস আলম ঘনিষ্ঠতার জন্য শাহাবুদ্দিন চুপ্পুর বিষয়ে রিপোর্ট আছে সরকারি বিভিন্ন কর্তৃপক্ষের। শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতিকে গ্রেফতার করার ক্ষেত্রে কোনো বাধা আছে? রাষ্ট্রপতি পদে বসে তিনি কি করেছেন তাতে হয়তো তার ইমিউনিটি আছে, কিন্তু রাষ্ট্রপতি পদে যুক্ত হওয়ার আগে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তাকে বিচারের মুখোমুখি করা হতে পারে। মানে তিনি কি গ্রেফতার হতে যাচ্ছেন কি? ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথম হলো যে আমরা মানুষ হিসাবে আমাদের একটা সহজাত প্রবৃত্তি, আমাদের যদি ক্ষোভ থাকে, ক্ষোভটা আমরা সুযোগ পেলেই প্রকাশ করি। এনসিপি বা অন্যান্য তাদের একটা ক্ষোভ আছে, তারা চেয়েছিলেন ওই সময় রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়ে রাষ্ট্রকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে, সেটি তো পারেননি। যার ফলে সেই ওই সময় যদি শাহাবুদ্দিন সাহেব নিজেই বলতেন আমি থাকবো না, আর্মি চিফ বলুক আর যাই বলুক, বিএনপি বলুক, আমি থাকবো না, এই স্ট্যান্ড যদি নিতেন তাহলে কিন্তু উনি চলে যেতে পারতেন। এবং সেটি হলেই কিন্তু এনসিপি অন্যান্য যারা আছে তাদের যে পরিকল্পনা সেটি সাকসেস হতো। তো সেই পরিকল্পনার তো আসলে সাকসেস হয় না, এটার জন্য একটা ক্ষোভ থাকবে না? কাজে এই ক্ষোভের কারণে তারা কিয়ামত পর্যন্ত এই কথা বলতে থাকবেন, যখনই সুযোগ পাবেন যে এটা গ্রেফতার করো, একে ফাঁসি দাও, এগুলো বলবে, এগুলো কিছু যায় আসে না। আর সবচেয়ে কথা হলো, যদি বিএনপির পক্ষ থেকে যারা ক্ষমতায় আছেন তারা যদি রাষ্ট্রপতির ব্যাপারে এতটা সিরিয়াস হতেন, ওই সমস্ত বিষয় নিয়ে যদি নার্সিং করতে চাইতেন, তারা কিন্তু নির্বাচনের পরেই কাজ শুরু করে দিতে পারতেন। কিন্তু তারা কিন্তু সেটা করেন না। এবং প্রধানমন্ত্রী তো আগেই বলেছেন, ওনার বক্তৃতায় বলছেন যে উনি প্রতিহিংসার রাজনীতি করছেন না, করবেন না। অতএব সেই ক্ষেত্রে শাহাবুদ্দিন সাহেব আগে আওয়ামী লীগ ক্ষমতায় খালীন সময় উনি নির্বাচিত হয়েছিলেন এবং উনি রাষ্ট্রপতি ছিলেন। আচ্ছা বলেন, এখানে রাষ্ট্র এর আগে যত রিপোর্ট এসছে, কোথাও এই যে পুলিশ রাস্তায় নামছে, গুলি করছে, প্রধানমন্ত্রী অফিসের কথা শুনেছি, আওয়ামী লীগের কথা শুনেছি, কখনো কি কোনো মিডিয়ায় আসছে যে রাষ্ট্রপতি কোনো একটা নির্দেশ দিচ্ছেন বা রাষ্ট্রপতি বলছেন এই
এটি দমন করো, এরকম কোনো কথা তো নাই। কাজে ওইভাবে আপনি কিভাবে পেঁচাবেন তার মধ্যে? প্লাস আইনমন্ত্রী আজকে একটা সাক্ষাৎকারে দেখলাম উনি বলেছেন, এই অভিযোগটাই বলেছেন যে 5ই আগস্টের হত্যা মামলা, তো উনি বলছেন এগুলো তো দেখা হবে, একজন মামলা করলেই যে হয়ে যাবে তা না। কারণ আমরা তো জানি 5ই আগস্টের পরে যে হত্যা মামলা, এগুলোর চরিত্র সম্পর্কে আজকে আমি না, এটা অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে আইনজীবীরা শুরু করে সবাই বলেছে এই মামলাগুলো এক ধরনের হয়রানিমূলক মামলা, মিথ্যা মামলা। এটা নতুন করে কোনো আলোচনার দরকার নাই। ওই মামলায় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হবে এবং সরকার করবে, এটা আমার বিশ্বাস হয় না। আর অন্য অভিযোগের যেটা কথা বলেছেন, হ্যাঁ ইমিউনিটি তো অবশ্যই আছে, উনি যখন পদে থাকেন তখন ওনার বিরুদ্ধে কোনো মামলা হতে পারে না, গ্রেপ্তার করতে পারে না। কিন্তু উনি যখন একজন সাধারণ নাগরিক হয়ে যাবেন তখন ওনার ছাত্র জীবনের যদি কোনো বিষয় থাকে, বা ওনার ধরেন জজ হিসেবে ছিলেন তখন যদি কোনো কিছু থাকে, দুদকে ছিলেন তখন কিছু, সরকার চাইলে সেটা যে কোনো সময় কিছু করতে পারেন। তবে আমার অ্যানালিসিস হলো যে সরকার সেরকম কিছু করবেন না। কারণ হলো এই দাবিটা এসছে কিন্তু একটি নির্দিষ্ট পক্ষের থেকে, তাদের নির্দিষ্ট পক্ষের দাবি, সেটা কিন্তু একটা বোনাফাইডি দাবি তা না, তাদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ এই দাবিটা। বিশেষ করে এটা এনসিপি জামাতের পক্ষ থেকে আসবে, কারণ তাদের মূল পরিকল্পনা ভেস্তে গেছে শাহাবুদ্দিন সাহেব নির্বাচিত রাষ্ট্রপতি থাকার কারণে। এখন বিএনপি তো ধরেন সেই প্রোটেকশনটা দিয়েছে, কারণ বিএনপি তো 2/3 মেজরিটি, বিএনপি কি তো তেমন কিছু বলতে পারে না, কারণ বিএনপির সঙ্গে তো তাদের সহ ঐক্যমত আছে, তারা তো একত্রেই রাজনীতি করছেন। এই কারণে ওই ক্ষোভটা গিয়ে রাষ্ট্রপতির উপরে ঝাড়ছেন যে রাষ্ট্রপতিকে এখনই গ্রেপ্তার করতে হবে। যেহেতু রাষ্ট্রপতির পদত্যাগ এবং পদত্যাগের পরে মাননীয় স্পিকারের যে বক্তব্য আমি শুনেছি, তাতে আমার কাছে মনে হয় না যে রাষ্ট্রপতির অতীত কোনো ইতিহাস কর্মকাণ্ড নিয়েও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের একটা লিগ্যাল স্টেপস তার বিরুদ্ধে হ্যারাসমেন্টের মধ্যে যাবে, এটা আপাতত আমার কাছে মনে হচ্ছে না। রাষ্ট্রপতি পদত্যাগ পত্রেও বলেছেন যে তিনি সংবিধানটা রক্ষা করেছিলেন বলেই তারপরে নির্বাচন হতে পেরেছে এবং সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠিত হয়েছে, এবং তার নানা রকম যে ফোন কনভারসেশন গত কদিনে সাংবাদিকদের সাথেও বেরিয়ে এসেছে, সেখানেও তিনি বলেছেন যে তিনি জীবন দিয়ে এক রকমের সংবিধান রক্ষা করেছেন, মানে জীবনের ঝুঁকি নিয়ে 2024-এর 5ই আগস্টের পর। এই নিয়েও নানা রকম কথা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি মূলধারার গণমাধ্যমে নানা রকম বিশ্লেষণ ছাপা হচ্ছে যে রাষ্ট্রপতি আসলে এমন একটা গুরুত্বপূর্ণ পদ যে যে পদে ধরেন যে কোনো মানে অস্থির পরিস্থিতিতে জরুরি অবস্থা তিনি জারি করে ফেলতে পারেন, সংসদ ভেঙে দিতে পারেন। এমনকি ধরেন 2024-এর 5ই আগস্টে তো আসলে খুব একটা আনইউজুয়াল সিচুয়েশনে ঠিক সংবিধান মেনে সংসদ ভেঙে দেওয়া হয় নাই, সংবিধান মেনে সরকার গঠন হয় নাই, সংবিধান মেনে সেভাবে খালেদা জিয়ার যে পরের দিন মুক্তি হয়ে গেল সেটাও হয়তো সম্ভব হয় নাই। কাজেই রাষ্ট্রপতি তো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, সেসব কারণেই একজন বিশ্বস্ত ব্যক্তিকে রাখবার কথা ভাবা হচ্ছে। কি কি বিষয়ে রাষ্ট্রপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন, মানে বিএনপির জন্য কোনো টালমাটাল পরিস্থিতি হলে, শেখ হাসিনাই দেশে ফিরে এলে? না, আপনি যদি বিশেষ করে শাহাবুদ্দিন সাহেবের সামনে রেখে অ্যানালাইসিস করেন, তাহলে আমি দেখবো এইভাবে, সেটা হলো যে রাষ্ট্রপতির অনেক ক্ষমতা আছে কিন্তু কোনো ক্ষমতাই নাই। কারণ হলো রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছিলেন, কাদের কারণে দিয়েছিলেন? যারা সরকারে ছিলেন তাদের কথা মতো। কিন্তু উনি যদি নিজের সিদ্ধান্তে আসতেন তাহলে উনি কিন্তু সংসদ ভাঙতেন না, তাই না? কারণ উনি তো, ওনাকে যে সংসদ নির্বাচিত করেছে ওটা ভাঙার কথা না। অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষমতা আছে, কিন্তু যারা সরকারে থাকেন তাদের যদি বিপরীতধর্মী কোনো সিদ্ধান্ত নিতে হয় সেই ক্ষমতা রাষ্ট্রপতির ছিল না। এবং উনি যেটা, আপনারা যেটা মিডিয়ার রেফারেন্স দিয়ে আলোচনা করলেন যে উনি সাংবিধানিক পথে রাখার জন্য জীবন দিয়ে চেষ্টা করেছেন, আমি এটার সঙ্গে একমত না। এই ক্রেডিট দিতে গেলে সেনাবাহিনীর প্রধান এবং বিএনপিকে দিতে হবে, কারণ রাষ্ট্রপতির পদত্যাগটা তারা ঠিকিয়েছেন। শাহাবুদ্দিন সাহেবের নিজের কোনো ক্যাপাসিটি ছিল না যে উনি যদি সেইটাই ক্যাপাসিটি থাকতো তাহলে সংসদ কিভাবে ভাঙলেন, তাই না? উনি তো রাষ্ট্রপতির ওখানে বলতে পারতেন যে না আমি সংসদ ভাঙবো না, আমি চলে যাব। এটা তো উনি বলেন না, তাই না? সেক্ষেত্রে যারা ক্ষমতায় ছিলেন তাদের কথা মতোই উনি চলেছেন। এবং নির্বাচন, হ্যাঁ প্রথম কয়েকদিন যেমন এই সরকার গঠন টঠন সবকিছু হয়েছে, কিন্তু পরবর্তীকালে ইউনূস সাহেব যেহেতু তাকে সরিয়ে দিয়ে ওই পদটা দখল করতে চেয়েছিল এবং রাষ্ট্রকে অন্য একটি ধারায় নিয়ে যেতে চেয়েছিল, সেই জায়গাটায় বিএনপি এবং সেনাবাহিনীর প্রধান যেহেতু সাপোর্ট দেন নাই, সেই কারণে আর ওটা হয়নি। এটা এমন না যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের নিজের ইচ্ছায় মেকানিজমটা হয়েছে, সাংবিধানিক পথে ফিরে এসছে, নট কারেক্ট আমার দৃষ্টিতে। তারপরে হলো এই যে কথাটা এসছে এখন সাংবিধানিক পদ্ধতিতে, ওনার মধ্যেই বলেছেন ওনার রেজিগনেশনের ভিতরে যে সাংবিধানিক পদ্ধতিতে ফিরে আসার জন্য আমি কাজ করেছি। কারেক্ট, উনি কাজ করেছে, উনি আপনার কাজ করেছেন মানে একজন রাষ্ট্রের প্রধান হিসাবে, কিন্তু সরকার তাকে সেটা করিয়েছেন। কারণ আপনি ধরেন এই এই কথাটা যদি বলেন যে উনি যে রাষ্ট্রপতির একটা আদেশ জারি করলেন,
উনি কি এই আদেশটা জারি করতে পারেন? উনি তো পারেন না, তো উনি রাষ্ট্রপতি হিসেবে কেন জারি করলেন? তাহলে তার মানে রাষ্ট্রপতি তো ইচ্ছা করলেই ওখানে যে স্বাধীনভাবে সবকিছু করেছেন, নট দ্যাট। ওনাকে যেভাবে করানো হয়েছে উনি সেইভাবে করেছেন। সেটা অবশ্য উনি পরে বলেছেন যে আমি তো এক ধরনের ফোর্সলি সবকিছু করতে বাধ্য হয়েছি। কিন্তু এখন এই যে নির্বাচন আসলো, নির্বাচনের পরে ধরেন সংসদ গঠন হলো, সংসদ বসলো, বসার পরে রাষ্ট্রপতির তো একটা ক্ষমতা আছে যে কোনো কারণে সংসদ ভেঙে দেওয়া। কিন্তু উনি কি সেটা দিয়েছেন? ওনার তো সেই, বললাম না, যারা ক্ষমতায় থাকে ক্ষমতার বাইরে গিয়ে রাষ্ট্রপতির তেমন কিছু করার ক্ষমতা নাই। ইভেন কি আপনার মাজার জিয়ারত করারও ক্ষমতা নাই। কারণ আপনি জানেন যে বিএনপির এর আগের ক্ষমতার সময় আপনার বিচৌধুরী মাজার জিয়ারত করতে গিয়েছিলেন, পছন্দ হয় না, আলটিমেটলি কিন্তু তাকে রিজাইন করতে হয়েছে। কারণ যারা 2/3 ক্ষমতা থাকে, 2/3 মেজরিটিতে একটা ক্ষমতা হলো ইমপিচমেন্ট করার। রাষ্ট্রপতি চাইলেই তাকে অপসারণ করা যায়। অতএব সেই ক্ষেত্রে কোনো রাষ্ট্রপতি যাদের 2/3 ক্ষমতা আছে, সেখানে তারা কোনো নড়াচড়া করার কোনো সুযোগ পাবে না। হ্যাঁ, ওই রকম যদি হয় যে আমাকে ইমপিচ করো, আমি আমার সিদ্ধান্ত মতো কাজ করবো, ওই রকম সাহসিকতা থাকলে সেটা অন্য জিনিস। সেটা সে অনেক কিছু করতে পারেন, রাষ্ট্রপতির ক্ষমতা আছে, সে ক্ষমতা যে নাই তা না। কিন্তু এই ক্ষমতারও ভারসাম্যের ব্যাপারে যারা নাকি এখন 5ই আগস্টের ঘটনা ঘটিয়েছেন সেই সমস্ত রাজনৈতিক দলের মধ্যে আলোচনা হয়েছে ভারসাম্য, কিন্তু ভারসাম্য রক্ষার কোনো পদক্ষেপ এখন পর্যন্ত সংবিধানে আসেনি। যেমন কথা তো ছিল যে প্রধানমন্ত্রী যিনি হবেন দলীয় প্রধান, উনি থাকবেন না, কিন্তু এটা কিন্তু এখনো কার্যকরী হয়নি। এবং এটা হয়তো নিশ্চয়ই তাদের আলাপ আলোচনার মাধ্যমে চূড়ান্ত, তারা যা যা 31 দফায় বলেছেন সবগুলো করবেন, প্রত্যাশা করি আমরা। কিন্তু এখন পর্যন্ত কিন্তু কিছু হয় না, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর বিষয় হয় না। আর ওইটি হলে আপনি যেটা বলতেছেন যে নতুন একজন রাষ্ট্রপতি, এটি তো আমি মনে করি যে একটা রাজনৈতিক দল হিসেবে এটা তাদের চাওয়াটা অত্যন্ত যৌক্তিক, যে তাদের সমর্থনকৃত একজন রাষ্ট্রপতি থাকবেন। তাহলে সেক্ষেত্রে তারা সেফ ফিল করবেন। এবং যদিও তাদের কোনো ক্রাইসিস ছিল না শাহাবুদ্দিন সাহেবকে দিয়েও, তারপরও এখন ধরেন এক সময় ওনাকে যেতে হবে, তাই না? বিএনপি এখন, বিএনপির দলে অনেক বর্ষিয়ার নেতা আছে, তাদের মধ্যেও তো অনেকে রাষ্ট্রপতি হতে চান, বা সরকারও চায় যে রাষ্ট্রপতি তার নিজস্ব একজন লোক রেখে। এই যেমন আপনার অভিযোগটা আসলো, ধরেন শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, উনি বলেছেন কি বলেছেন সেটা অন্য বিতর্ক। কিন্তু এরকম একটা আলোচনা আসলে তখন বিএনপি বিব্রত হয় না যে রাষ্ট্রপতি এবার কার সঙ্গে কোথায় কথা বলে কি করে না না করে, তাই না? এই কারণে তো তাদের পক্ষে চাওয়াটাই খুব স্বাভাবিক যে তাদের দলীয় সমর্থন কিন্তু একজন রাষ্ট্রপতি থাকলে দে উইল বি মোর সেফ। এরকম কোনো চিন্তা ভাবনা, এরকম কোনো কথাবার্তা বা আলোচনা আসার কোনো সুযোগই থাকবে না। এটা তাদের জন্য চাওয়াটাও যেমন তাদের পক্ষ থেকে যৌক্তিক, এটার মধ্যে কোনো অন্যায় কিছু নাই। এবং সেইভাবে যদি চায়ও, সেইভাবে যদি এই আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে পদত্যাগে, সেটা তো আমি কোনো দোষ দেখছি না। কিন্তু সবকিছু মিলেই যাই হোক, এখন যেহেতু রাষ্ট্রপতিও চাচ্ছিলেন, বিএনপিও চাচ্ছেন, এটার অপসারণ একটু হয়েছে, মানে স্পর্শকাতর প্রশ্নে যাই, একটু স্পর্শকাতর প্রসঙ্গেই যাই, মানে একবার জিজ্ঞেসও করেছি, যদি একটু মানে আপনি যদি উত্তর দেন, সেটা হচ্ছে যে ধরেন এই যে একজন আস্থাভাজন বিএনপির ব্যক্তি থাকবেন, বিএনপির একজন নিজস্ব দলীয় লোক থাকবেন, বিশ্বস্ত লোক থাকবেন, এই প্রত্যাশাটা যে এই যে জরুরি অবস্থা প্রসঙ্গে কথা উঠছে, বা ধরেন মানে একটা সংকটকালীন অবস্থা, সেটা তো আমরা বিএনপির অত্যন্ত বিশ্বস্ত ইয়াজউদ্দিন আহমেদকে মানে প্রধান উপদেষ্টা বানিয়ে খালেদা জিয়া যখন দায়িত্ব ছাড়লেন, পরে সেই ইয়াজউদ্দিন আহমেদকে তো বন্দুকের নলের মুখে গিয়ে মইনু আহমেদ, খালেদা জিয়ারই নিয়োগকৃত সেনাপ্রধান, তিনি তো 1/11 ঘটিয়ে ছাড়লেন। এবং তারপর তারেক রহমানের ওপর নির্যাতন, খালেদা জিয়ার কারাবাস, বিএনপির দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা, সবই ঘটে গেল। তো এরকম ঘটনাগুলো যদি, এমনকি ধরুন আহ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর যে সাধন করে এরশাদ ক্ষমতা দখল করলেন, সেটা তো তখন বিচারপতি সাত্তার, তিনি তো সেটা আসলে আটকাতে পারলেন না। রাষ্ট্রপতিরা তো আসলে বোধহয় কোনো সরকারকে নিরাপদ করতে পারেন না বা ক্ষমতায় রাখতে পারেন না। এই যে ফোনে কথা হয় শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের, এরকম একটা কথা এমনকি শেষ মুহূর্তে ছড়ানো হলো বা দিল বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিকও, গোয়েন্দা সূত্র বা বিভিন্ন সূত্রের বরাতে। প্রশ্ন হচ্ছে যে এমন কথা তো বাংলাদেশে শেখ হাসিনার নিয়োগকৃত সেনাপ্রধানের সাথে হয় বলেও কথা আছে। কাজেই মানে এই পরিস্থিতিগুলো এত সহজে এড়ানো যাবে কিনা, মানে রাষ্ট্রপতিকে সরিয়ে দিলেই, কিংবা যেই রাষ্ট্রপতিই থাকুক, বন্দুকের নল যারা দেখাতে পারেন তারা সক্রিয় হয়ে উঠলে আসলে সেসব পরিস্থিতি ঠেকানো যায় কিনা। দেখুন, আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি আপনি অ্যানালাইসিস করেন, ইট ইজ ভেরি ক্লিয়ার যে সুপার পাওয়ার, ডিপ স্টেট, আর্মি, তারা যদি চায় তারা সবকিছুই করতে পারে। এটার কোনো বিকল্প নাই, এখন পর্যন্ত আমরা দেখি না। তবে হ্যাঁ, পুরোপুরি জনগণ যদি এই তিনটা যে সোর্স বললাম,
এই তিনটা সোর্সের এগেনস্টে যদি ম্যাক্সিমাম পিপলের অবস্থান থাকে তাহলে হয়তো সম্ভব হয় না। কিন্তু এরা যখন কিছু চায় তখন এই পিপলের সাপোর্টটাও তাদের দিকে এমন একটা মেকানিজম থাকে যে সাপোর্ট থাকে, এবং সাপোর্ট থাকার কারণেই এইভাবে করা হয়। ধরেন শেখ হাসিনার সরকার আর্মি থেকে শুরু করে কি না আমরা দেখেছি, আর্মি, র্যাব, পুলিশ, ইন্ডিয়া সবাই তো ছিল, কিন্তু থাকলে কাজ হবে কি? থাকতে কি পেরেছেন? পারেন না। ওই যে জাতিসংঘের যে একটা সূত্র, ভলকার কর্ক না কি নাম, উনি যে বলে দিলেন সেনাবাহিনীর চিফকে যে এইটা করেন নাহলে কিন্তু চলে যাবে। তো এই যে মেকানিজম, সেখানে আর্মিরা কিন্তু চেঞ্জ হয়ে গেলেন। এইরকম যদি আপনার এরশাদের সময় কি হয়েছিল, নুরুদ্দিন সাহেব, আমরা তো তখন ছাত্র, আমরা তো ছিলাম, রাস্তায় দেখেছি, নুরুদ্দিন সাহেব যদি ফোর্স মুভ করাইতেন তাহলে কি 90-এর এই গণঅভ্যুত্থান সাকসেস হইতো? হইতো না। আমরা তো ফিল্ড থেকে বলতেছি হইতো না। এবং এখানেও যদি শেখ হাসিনার সময় যদি আর্মি মুভ করতেন, সেখানে কি হতো সেটা ভবিষ্যৎ কথা, হয়তো ম্যাচাকার হতো, কিন্তু ক্ষমতা ওইভাবে পরিবর্তন হতো এটা বলা যাবে না। তবে এখন যেটা ঘটনা সেটা হলো যে এটি তো ইনস্ট্যান্স আমরা দেখলাম। ধরেন ডিপ স্টেট বা সুপার পাওয়ার বা আর্মি, এরা যদি কিছু চায়, আপনার রাষ্ট্রপতি যদি ওখানে ধরেন বিএনপির সবচেয়ে সবচেয়ে ডেডিকেটেড এর মধ্যে ধরেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তাই না, বা মোশাররফ সাহেব, ওনারা তো সবচেয়ে ডেডিকেটেড লোকজন, ওনাকে রাষ্ট্রপতি বসিয়ে দেন। এবং এই তিনটা গ্রুপ যে বললাম, ওনারা যদি চায় ওই রাষ্ট্রপতিকে দিয়ে বিএনপির এগেনস্টে কিছু করাবে, ইটস ভেরি ইজি, কোনো অসুবিধা নাই কোনো করাতে। কারণ ইয়াজুদ্দিন সাহেব তো বিএনপির লোক ছিলেন, বুদ্ধিজীবী, বিএনপির বুদ্ধিজীবী এবং তিনি রাষ্ট্রপতি ছিলেন, তো ওনাকে দিয়ে কিভাবে করাইলো সেনা সমর্থিত সরকার? ওনাকে এগুলো শুনেছেন তো, মিডিয়ায় সবকিছু এসছে। কাজে ওই সমস্ত পাওয়াররা কিছু করতে চাইলে রাষ্ট্রপতি আপনার পকেটের থাকুক আর যাই থাকুক, আপনি কোনো ছেই হবেন না। তবে হ্যাঁ, ইন জেনারেলি রাষ্ট্রপতি, ইন জেনারেলি যারা রাষ্ট্রপতি থাকেন তারা যদি কিছু করতে চান, তাদের যে কতগুলো নির্দিষ্ট ক্ষমতা, এই যে পার্লামেন্ট ভেঙে দেওয়া, জরুরি অবস্থা, কিন্তু এগুলো তো দেশের রাজনৈতিক পরিস্থিতির উপরে ডিপেন্ড করে তাকে করতে হবে। সে ইচ্ছা করে কিছু করতে পারবে না, তাকে কেউ তো কেউ সহযোগিতা করতে হবে। ধরেন ব্যাকগ্রাউন্ডে আর্মি থেকে যদি বলা হয় যে জরুরি অবস্থা দেন, তাহলে না সে দেবে, নাহলে কি সে জরুরি অবস্থা দিবে? বলবে না, দিবে না তো। অথবা সরকারে যারা আছে তারা যদি বলে জরুরি অবস্থা দেন, আগের জরুরি অবস্থা আমরা দেখেছি তো কিভাবে দিয়েছে, ওইভাবে মেকানিজমের মাধ্যমে এসছে। অতএব রাষ্ট্রপতি বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু ক্ষমতা আছে, কিন্তু দ্যাট পাওয়ার ইজ নট অ্যাবসুলুট। কারণ ওই যে তিনটা ঘটনা বললাম, যারা নাকি সুপার পাওয়ার, ডিপ স্টেট অথবা সেনাবাহিনী, ওনারা যদি কিছু রাষ্ট্রপতিকে দিয়ে করতে চায়, সে রাষ্ট্রপতি যতই দলের হোক না কেন কিছুই করতে পারবে না, তাদের ইচ্ছাই তাদের কর্ম করতে হবে। আরেকটা বিশ্লেষণ, আইনি বিশ্লেষণই বলবো, মানে কতটুকু আইনগত ভিত্তি আছে সেটা আপনার কাছেই শুনি। যে আইনি বিশ্লেষণ চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা মূলধারার গণমাধ্যমে দেখি নাই, যে শেখ হাসিনা ফেরার ঘোষণাটা সরকারের এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে, মানে চুপ্পুর পরিবর্তন ঘটানো, তা ত্বরান্বিত করেছে। কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি পদে থাকেন, তাহলে শেখ হাসিনা দেশে ফিরলে তিনি তার মৃত্যুদণ্ডের যে রায় হয়েছে, শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে, সেটা বাতিল করে দিবেন। একমাত্র রাষ্ট্রপতিরই সেই ক্ষমতা আছে, সে কারণে শেখ হাসিনার বিশ্বস্ত এই ব্যক্তিকে সরিয়ে দেওয়া প্রয়োজন ছিল। ব্যাপারটা কি এমন, মানে খালেদা জিয়ার রায় উনি বাতিল করেছেন বটে 24 ঘন্টা পার হওয়ার আগে, কিন্তু সেটা তো একটা পট পরিবর্তনের প্রেক্ষাপটে, মানে শেখ হাসিনা আসলেই তিনি ফাঁসির রায় বাতিল করতে পারতেন। শেখ হাসিনার আপিলটা তো বোধহয় আগে গৃহীত হতে হবে, আপনি যদি একটু বলতেন। দেখুন, আপনি সোশ্যাল মিডিয়ার যে সমস্ত আলোচনা, সেটি নিয়ে যদি আপনি আলোচনা করতে চান, একজন সুস্থ মস্তিষ্কের লোক হিসেবে আপনি কোনো অ্যানালাইসিস দিতে পারবেন না। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা লোকের ইন্ডিভিজুয়াল মতামত আসে, কোটি কোটি মানুষের ইন্ডিভিজুয়াল মতামত, ওটি ধারণ করা যায় না, ওটি নিয়ে কোনো আলোচনাও করা যায় না। এখন এইখানে প্রশ্ন হলো যে শেখ হাসিনা, আপনার কি মনে হয় যে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থী করবেন? এটা তো খালেদা জিয়াও করেন। খালেদা জিয়া জেলখানায় ছিলেন এবং প্রকোষ্ঠের মধ্যে একা একটা রুমের মধ্যে ছিলেন, সে কি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থী করেছিলেন? বলা হয়েছিল কিন্তু যারা রাজনীতি করেন, তারা এই যারা সোশ্যাল মিডিয়া এগুলো আলোচনা করছেন, তারা ওই যে বললাম, এখানে তো কোনো নিয়ন্ত্রণ নাই, যা খুশিতে আলোচনা করা যায়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো বাংলাদেশের মিডিয়াগুলো ওই সোশ্যাল মিডিয়ার উপরে বেস করে আবার নিউজ টুজ ছাপায়। এইটা হলো সবচেয়ে ডেঞ্জারাস। সোশ্যাল মিডিয়া না, টেলিভিশনেও আমি দেখি যে মাঝে মাঝে অমুকে ফেসবুকে এইটা বলেছেন, একজন ব্যক্তির কথা দিয়ে একটা মিডিয়া নিউজ করে। এই জন্য কিন্তু মিডিয়ার গ্রহণযোগ্যতা বাংলাদেশে কমে গেছে।
এবং এই কিন্তু যে কি কথাটা অবাক বলা, ব্যাপার দেখেন, আপনি সেটা বলছেন বটে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় জুলকারনাইন সায়ের লন্ডন বসে স্ট্যাটাস দিলেন রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন, সেটা ধরে বাংলাদেশের মূলধারার সকল শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে খবর হওয়া শুরু হলো রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন। এবং কি জাদু দেখেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলেন দুদিনের মধ্যে। না আপনি ধরেন সোর্স তো দেখতে হবে, কারণ জুলকার নায়েক সে তো একটা ইন্টারন্যাশনাল মিডিয়ার সঙ্গে রিলেটেড, অনেক গ্রহণযোগ্য নির্বাচন করে। রাষ্ট্রপতি যে পদত্যাগ করবেন, আপনি কি মনে করেন উনি কাউকে এই মেসেজটা দেন নাই? দিয়েছেন দেখেই তো জুলকার নায়েক পেয়েছে। এগুলো তো সোর্সের ব্যাপার, এবং এগুলো বলা হয়েছে দেখে জুলকার নায়েককে কোনো রকম যদি তথ্যটা না দেওয়া হতো তাহলে কি সেইটা বলতে পারতো? বলতে পারতো না। এখন সেটাই বলছি যে যেমন যারা নাকি এরকম ইন্টারন্যাশনাল মিডিয়া ধরেন এই সিএনএন, বিবিসি, তারপরে আল জাজিরার সঙ্গে সংযুক্ত আছেন, তারা তো নিউজগুলো দিলে কিছুটা অথেন্টিকেশন থাকে। ওইটা তার ফেসবুকে দেওয়া, ওইটা উনি গ্রহণযোগ্য সাংবাদিক হিসেবে দিচ্ছেন। কিন্তু আমরা বলছি সাধারণ ফেসবুকে যারা দিয়ে দেয়, আমি একটা দিয়ে দিলাম, একটা তথ্য দিয়ে দিলাম, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এখন শেখ হাসিনা আসার পরে এই যে আপনি বলবেন যে একটা আইনি লড়াই, আপনি জানেন যে ইতিমধ্যে উনি কিন্তু আইনজীবীর মাধ্যমে একটা চিঠি দিয়েছেন। যদি এই চিঠিটা কোর্টকে দেওয়ার কোনো, এইখানে বাংলাদেশের আইনে এটার কোনো গ্রহণযোগ্যতা নাই, কিন্তু চিঠিটার একটা ভ্যালু আছে। সেটা হলো ওনার সব কথাগুলো আমরা ওখানে পেয়েছি। এখন এই কথাগুলো যে লিগাল ইস্যুতে যদি আসে, তাহলে ওনার যে রায় সেটার ব্যাপারে তো একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে, এটি তো আইনজীবী হিসেবে মনে করি। অতএব সেই জায়গায় উনি সেই আইনি সুযোগটা যেটা আছে সেইটা রেখে উনি রাষ্ট্রপতির কাছে আপনার ক্ষমা চাইবেন আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ক্ষমা করে দিবে, এইটা অন্য কেউ বিশ্বাস করলে, বাংলাদেশের 20 কোটি মানুষ বিশ্বাস করলো, আমি এটা বিশ্বাস করি না। কারণ জাস্টিস শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি থাকা অবস্থায় উনি যা যা করেছেন, উনি পার্লামেন্টে বক্তৃতা দিয়েছেন ওনার ওনার বিবেকের বাইরে গিয়ে। উনি বলছেন যে আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী সরকার, তাই না? ওনাকে যে নির্বাচিত করেছে এই কথাগুলো তো বলেছেন, এবং সর্বশেষ একটা বক্তৃতাও আসছে যে আপনার স্বৈরাচার ভবিষ্যতে আর যাতে না আসতে পারে সেই ধরনের ব্যবস্থা নিতে হবে। এই কথাগুলো তো উনি চেয়ারে থেকেই বসছেন, এগুলো কি ওনার অন্তরের কথা না? কিন্তু সিচুয়েশন তাকে ওইটা বাধ্য করে। এবং শেখ হাসিনা যদি আসে, আসার পরে জেলখানায় যায়, আর শেখ হাসিনা ওনার কাছে যে রাষ্ট্রপতির কাছে আবেদন করবেন যে আমাকে মাফ করে দেন, আই ডোন্ট বিলিভ সিম্পল কথা, এটা শেখ হাসিনা করবেন না। আর করলেও, যদি করেও থাকে, শাহাবুদ্দিন সাহেব ওই মাফটা করে দিবেন, ওইটাও আই ডোন্ট বিলিভ। এটা এগুলো কোনো বাস্তব কথা না। সবচেয়ে কথা হলো যেহেতু শেখ হাসিনার আইনি লড়াইয়ের সুযোগ আছে, এবং সেই আইনি লড়াইতে এসপার অনেক কিছু হতে পারে। আপনি তো এটা আগে বহুবার ব্যাখ্যা করেছি আমি, এই ফাঁসিটা টিকবে কি টিকবে না, এটা আপিল বিভাগে গেলে বড় ধরনের একটা লিগাল আর্গুমেন্ট হবে, সেখানে টিকতে নাও পারে। তো টিকতে না পারলে তো সেখানে ফাঁসি চলেই গেল, তো সেখানে তো আর রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে না। আর সবচেয়ে বড় কথা হলো শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন। কবে আসবেন, কবে আসবেন সেটা তো বলেছেন, কিন্তু আদৌ আসবেন কিনা, অথবা সরকার আসতে দিবেন কিনা, এই রাজনৈতিক ব্যাখ্যা তো আমাকে নভেম্বর ডিসেম্বরে গিয়ে করতে হবে, তাই না? অ্যাডভান্স তো করতে পারবো না। তো সেটা তো ভবিষ্যৎ বহুদূর। অতএব সেই ক্ষেত্রে ওই আলোচনা এখন করাটা বা ওই আলোচনা করে ওনাকে সরিয়ে দেওয়ার যুক্তি দাঁড় করানো, এগুলো আমার মনে হয় যে অতিরঞ্জিত ভাবে চিন্তা চেতনা। আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে শাহাবুদ্দিন সাহেব চলে যেতে চেয়েছেন, বিএনপিও নিশ্চয়ই তাদের একজন লোক দিবেন, ব্যাটে বলে মিলে একটা যথাযথ একটা সময় নির্ধারণ করা হয়েছে, এবং সেই কারণেই তারা এখানে পদত্যাগ করেছেন। এখন এখন পর্যন্ত অবশ্য আমার কাছে কোনো রিলায়েবল সোর্সের তথ্য পাই নাই, এক্সেপ্ট ওই রকম কোনো ন্যাশনাল নিউজ পেপার বাংলাদেশে যারা করে, প্রায় করে দেখবেন, গোয়েন্দা সূত্রে পাওয়া গেছে ইন্ডিয়াতে আওয়ামী লীগের একটা গেরিলা বাহিনী উৎপাদন হয়েছে। এখন ওই গোয়েন্দা সূত্রে রিপোর্ট দেখে যদি ডেইলি স্টার লিখে থাকে গোয়েন্দা সূত্র, আমার কিছু বলার নাই। কিন্তু এই সমস্ত মিডিয়া তো আপনার ফলস ইনফরমেশন দেয়। তারপরে ফেসবুকের কথা যদি বলেন, এই সমস্ত নিয়ে তো আমি আলোচনা করতে রিলাই করতে পারবো না। তবে এই যে কথাটা বলা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে আলোচনা, আমি মনে করি এরকম আলোচনা হলে মে মাসেই এটা বিএনপির পক্ষ থেকে ইন্টেলিজেন্স ছিল, তারা এটা দিয়ে দিত। এবং তারপরে ধরেন অনেক আলোচনার কিন্তু, পরে যদি বলে দিই, আপনার রাজনৈতিক প্রশ্নই, শেখ হাসিনার আসার সঙ্গে মানে আশা কি বাধাগ্রস্ত করা গেল শাহাবুদ্দিন চুপ্পুকে পদ থেকে সরিয়ে? আর বাংলাদেশে সাবেক প্রধান বিচারপতিকে গ্রেফতার করা হয়েছে, এখন পর্যন্ত জামিন হয় নাই। সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে তো জুতার মালা পরিয়ে জেলে নেওয়া হয়েছে। তো তাহলে সাবেক রাষ্ট্রপতিকে একটা গ্রেফতার না করলে বিএনপি যথেষ্ট বিচার দেখাতে পারবে বাংলাদেশে? দেখুন সেইটা এখন সেটাই প্রশ্ন, যথেষ্ট বিচার দেখানোর জন্য তো তাদের তো হাতে অনেক হাতিয়ার আছে। প্রায় 150-র মতো এমপি মন্ত্রী কিন্তু গ্রেপ্তার আছে, তাই না? তারপরে শেখ হাসিনার ফাঁসি হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে 300-400 মামলা আছে। বিচার দেখানোর জন্য তো অনেক হাতিয়ার আছে তাদের কাছে।
এখন রাষ্ট্রপতিকে কেন বিচার দেখাতে হবে সেইটা দেখানোটা হয়তো এই জন্যই হবে না, কারণ রাষ্ট্রপতি তো তাদের সাথে ছিলেন, তাদের সাথে সহযোগিতা করেছেন এবং তারাও তাকে বলেছেন যে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। একজন সহযোগিতা করার লোককে যদি আপনি হ্যারাস করেন, এটা কি স্বাভাবিক চিন্তায় তো আসে না। ওই জন্য আমি বলছি যে আমার স্বাভাবিক অ্যানালাইসিসে মনে হয় যে ওইরকম কোনো হ্যারাসমেন্টের মধ্যে রাষ্ট্রপতির বিরুদ্ধে বিএনপি আপাতত যাবে বলে মনে হচ্ছে না। ভবিষ্যৎ অন্য কথা, ভবিষ্যতে ওনার কর্মকাণ্ড, ওনার অ্যাক্টিভিটিস অনেক ক্ষেত্রে অনেক কিছু হতে পারে, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই দাবি এনসিপির পক্ষ থেকে বা অন্যরা করলেও সেইটা একটা বড় ধরনের দাবি না, এবং এই ব্যাপারে বিএনপির অবস্থানটাও ক্লিয়ার করেছেন, স্পিকার করেছেন, আইনমন্ত্রী করেছেন, অনেকেই করেছেন। ওইরকম কোনো লক্ষণ আপাতত আমি দেখছি না। আর শেখ হাসিনার আসা যাওয়া মানে আসার বিষয়ে এটা কোনো প্রভাব ফেলবে না এই ঘটনা? না, আমি হ্যাঁ, ওই যে আসার ব্যাপারটা আমি যে বললাম, একটা হলো যে আসার বক্তব্যটা উনি দিয়েছেন মাত্র, এবং সেটি আসার ব্যাপারে আমি আগে অ্যানালাইসিস দিয়েছি। সেটা হলো যদি উনি আসলেই আসেন এবং উনি আসবেন এয়ারপোর্টে বা বাই রোডে, তো বাই রোডে আসার সম্ভাবনাই কম। এয়ারপোর্টের মাধ্যমে আসতে গেলে, বিমানে আসতে গেলে, যদি আগে যেভাবে সেনাবাহিনী একটা হেলিকপ্টারে করে দিয়ে আসছে, বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে যদি আলোচনা হয়, ইন্ডিয়ান আর্মির একটা হেলিকপ্টার এসে কোথাও ল্যান্ড করে, সেক্ষেত্রে তার টাসপোর্টের কিছু প্রশ্ন আসবে না, তবে ওইটা হওয়ার সম্ভাবনা আমার মতে কোনো জিরো। এখন উনি আসলে হয়তো বিমানে আসবেন, তাহলে ওনার একটা ট্রাভেল পাস দরকার হবে। সেই ট্রাভেল পাস সরকার তো চায় তাকে আসুক, কিন্তু সরকার আসার কারণে যদি দেখে শেখ হাসিনা আসার পরে এখানে একটা রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হবে, আমার মনে হয় যে বিএনপি এখন যে স্টেবল কন্ডিশনে আছে, ওই রকম রাজনৈতিক অস্থিরতা তারা চাইবেন না। কিরকম? ধরেন এয়ারপোর্টে আসবে, এখন আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ লোক বললো আমরা তাকে স্বাগত জানাতে এয়ারপোর্টে যাব, হতেই পারে, তাই না, করতে পারে। আবার ধরেন তার শাস্তির জন্য দাবি জানিয়ে এনসিপি জামাত তারাও বললো যে আমরাও যাব, তাহলে এই দুই পক্ষে যদি হাজার হাজার লক্ষ লক্ষ লোক এয়ারপোর্টে যাওয়া শুরু করে, তাহলে সেই ক্ষেত্রে সরকার ওটাকে কিভাবে কন্ট্রোল করবে? একটা ক্যাওয়াস কনফিউশন হবে না, একটা বিশৃঙ্খল সৃষ্টি হবে। সেই কারণে সরকারই তখন বলবেন যে না, এই রিস্ক নেওয়া যাবে না, ওখানে তাকে পাসপোর্ট, তাকে ট্রাভেল পাসও দেওয়া যাবে না, এবং সেখানে নিশ্চয়ই তখন তারা এই উদ্যোগ নিয়ে বলবেন যে না, এখন আসার জন্য তাকে ট্রাভেল পাস দেওয়া যাবে না। এবং এটা ট্রাভেল পাস দেওয়া না দেওয়াটা তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত। আপনার অধিকারের প্রশ্ন আসলে আপনি আবার কোর্টে যাবেন, কোর্ট থেকে আপনি একসময় সে অনুমতি পাবেন আসার জন্য, সেটা তো একটু সময়ের ব্যাপার। কিন্তু ওই মুহূর্তে যখন আসার কথা বলেছেন, সেটা বলেছেন, কিন্তু আদৌ আসবেন কিনা এখনো বলা যায় না, এবং আদৌ সরকার আসতে দিবেন কিনা ওই সময়ের সিচুয়েশন উপরে, সেটাও এখনো ইটস টু আর্লি এই অ্যানালাইসিস গুলো করার জন্য। তবে এটা একটা আলোচনা হয়েছে, যে হয়েছে এটা ঠিক, এবং এটার জন্য যে সরকারের মধ্যেও এবং বিশেষ করে এনসিপি, অন্যান্য জামাত, তাদের মধ্যে একটা অনেক ধরনের একটা খুব সতর্ক অবস্থান সৃষ্টি হয়েছে, এটাও সত্য। কারণ এটা খুব স্বাভাবিক, যাকে মানুষ খুঁজছে, সরকার খুঁজছে তাকে ফাঁসি দেওয়ার জন্য। এনসিপি নাহিদ সাহেব বলছে এখনই ফাঁসি কার্যকরী হয়ে যাবে। আমি জানি না ওনার ফাঁসি কি ওনার দড়িতে হবে, ওনার হাতের দড়িতে না জেলখানার দড়িতে, আমি এটা বুঝতে পারি না। উনি কিভাবে ফাঁসির দড়িতে কার্যকরী করবে? আর জেলখানার কার্যকরী করতে গেলে তো ওটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট শেষ হতে হবে, তাই না? শেষ না করে তো করতে পারবে না। তো সেই বিষয়গুলো এখন রাজনীতির জন্য অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আইনজীবী হিসেবে আমরা যতটুকু আইনের ফাঁকফোকর দেখি, সেটা হলো শেখ হাসিনা আসলেও আইনি প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো রায় কার্যকরী হওয়ার কোনো সুযোগ নাই। আর আইনি প্রক্রিয়ায় গেলে এই রায়ও থাকবে কি থাকবে না, সেটাও একটা বড় প্রশ্ন আছে। আদালত সিদ্ধান্ত দিবেন কি হবে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মনজিল মোরশেদ। ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন।